গল্পের নাম প্রেম চতুর্দশী, পর্ব সংখ্যা 6। লেখা রুবাইদা রিমি। প্রায় 1 ঘন্টা ধরে অমির ফোনে কল দিচ্ছে নীরা, কলটা যাচ্ছে কিন্তু অমির রিসিভ করছে না। নীরার মনে আস্তে আস্তে ভয় জাগতে লাগলো। রিশমিকে শেরিজদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় অহমি ম্লান হাসি দিয়ে বলেছিল সে রিশকে বলবে রিশমিকে সারা জীবন আগলে রাখতে, যতদিন না পর্যন্ত নিঃশ্বাস ত্যাগ করেন। কথাটা মনে পড়তেই মাথায় হাত দিয়ে ফেললেন নীরা। ওহ নো ম্যাম, আপনি এটা করতে পারেন না। নীরা আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অহমিকে খুঁজতে। অহমির ফোন নাম্বার ট্র্যাক করে নীরা সেই এলাকায় পৌঁছে গেল। হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নামতে কিছু দূর যাওয়ার পর থমকে গেল নীরা। সামনে দুটো থেতলে যাওয়া রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। এটা দেখে আত্মা শুকিয়ে গেছে নীরা। যত জোরে পারে আত্মচিৎকার দিয়ে উঠল। ভয়ে নীরা থরথর করে কাঁপছে। লাশ দুটোকে এড়িয়ে থমথমে পায়ে বিল্ডিংয়ের ছাদে যেতে লাগলো নীরা। লাশ দুটোর কথা দু চোখের ভাসছে তার। উপরে উঠতে কষ্ট হচ্ছে তার। কোনো মতে দেওয়ালের সাথে ঘেঁষে ঘেঁষে ছাদের উপর উঠল নীরা। দেখলো সামনে চেয়ারে উল্টো বাঁধা অবস্থায় পড়ে আছে অহমি। নীরা দ্রুত ম্যাম বলে অহমির কাছে গিয়ে গেল। অহমির হাতের শরীরেতে বাঁধন খুলে অহমিকে ডাকতে লাগলো নীরা, কিন্তু ফলাফল নো রেসপন্স। নীরা কিছু বুঝতে না পেরে দ্রুত হসপিটালে একটা নার্সে নীরার বেস্ট ফ্রেন্ড তাকে ফোন করে এখানে আসতে বলল। ইস, তুই যত দ্রুত পারিস এই ঠিকানায় চলে আস। পরিস্থিতি অনেক বাজে, তুই দ্রুত এখানে চলে আয় কাঁপা কাঁপা গলায় বলে ফোন কেটে দিল নীরা। ঘন ঘন শ্বাস ফেলে অহমির কাছে এগিয়ে গেল সে, আর অহমিকে ডাকতে লাগলো। নীরা একটা পেপার খেয়াল করলো, অহমির ঠোঁটের কিনারা সাথে নাক থেকে রক্ত গড়িয়ে পড়ার শুরু দাগ। এখনো রক্ত বেয়ে বেয়ে পড়ছে। এটা দেখে আরো ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো নীরা। কি থেকে কি করবে নীরা বুঝতে পারছে না। অহমির নাক মুখ থেকে কেন রক্ত বের হচ্ছে। নীরার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। কাঁধে কারো স্পর্শে চমকে উঠল নীরা, সাথে কাঁধে হাত দেওয়া ব্যক্তিটিও। আরে নীরা, তুই চমকাচ্ছিস কেন? আমি ঈশা। নীরা যেন স্বস্তি পেল। মিনে মিনে গলায় চিন্তিত স্বরে এনে বলে উঠল, দোস্ত, ম্যামকে জলদি হসপিটাল নিতে হবে। তুই একটু হেল্প কর। ম্যামের নাক মুখ থেকে ব্লাড বের হচ্ছে, আর শরীরও প্রায় ঠান্ডা হয়ে এসেছে। চিন্তিত স্বরে ঈশা দ্রুত চোখে অহমির দিকে তাকালো। এরপর অহমির হাতের শিরা ধরে বলে উঠল, ওহ নো, ওনার তো শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আর দেরি করা যাবে না। নীরা, তুই ওনাকে ধর, আমিও হেল্প করছি বলে নীরা আর ঈশা দুজনে মিলে অহমিকে ধরে নিচে নামতে লাগলো। মুখ গোমরা করে বসে আছে রিশমি। যতই পাপার কাছে থাকুক না কেন, বর্তমান সময়ে অহমির কথা খুব করে মনে পড়ছে রিশমির। গালে হাত দিয়ে মনমরা হয়ে ডাইনিং টেবিলের উপর বসে আছে রিশমি। আর সকাল থেকে এই বাড়িতে আসার পর থেকেই সবাই এত এত খাবার খাইয়েছে তাকে, যা রিশমি কখনো খায়নি একসাথে। খাওয়া শেষে এখন সবাই তাকে ঘিরে ধরেছে আর এত এত মজা করা শুরু করে দিয়েছে। রিশমি লক্ষ্য করছে কেউ তার মাম্মামকে নিয়ে কোনো কথাই বলছে না, শুধু তাকে জিজ্ঞেস করে যাচ্ছে। শেষমেশ রিশমি আর না পেরে কান্না করে দিল। এত লোকের প্রশ্নে একসাথে করা দেখে কনফিউশনে কান্না করে দিল রিশমি। মাম্মা, আমি মাম্মার কাছে যাব। পাপাই, আমাকে মাম্মার কাছে দিয়ে এসো। চোখের ডোলে রিশমির মুখে আচমকা অহমির কথা শুনে চমকে গেল শেরিশ। অহমির ব্যাপারে ভাবতে পারছে না শেরিশ। কিভাবে অহমির সাথে চোখে চোখ রেখে কথা বলবে, কি বলবে অহমিকে। অহমি তো তাকে মস্ত বড় ভুল বুঝে বসেছিল, যা অহমি বুঝতে পেরেছে, কিন্তু তাও কিভাবে অহমির মুখোমুখি হবে শেরিশ। শেষে আর কিছু না ভেবে শেরিশ বলে উঠল, এই তো মা, আর একটু পর তোমার মাম্মার কাছে যাব। আমরা এত এত মজা করব, কক্সবাজার যাব ঘুরতে। ওকে আমি মা? রিশমি কান্না থামিয়ে বলল শেরিশ। রিশমি শেরিশের কোলে উঠে গেল। শেরিশ রিশমিকে রুমে নিয়ে গেল আর বিছানায় শুয়ে দিল। শেরিশ ভালোই বুঝতে পেরেছে রিশমির ঘুম ধরেছে। শেরিশ চুপ করে রিশমির পাশে বসলো আর ভাবতে লাগলো রিশমি নামটা ঠিক তার আর অহমির নামের সাথে অনেকটা মিলে। হয়তো দুজনকে স্মৃতিতে আবদ্ধ রাখার জন্য মেয়েটার নাম রিশমি রেখেছে। শেরিশের রিশ আর অহমির মি, রিশমি। ভাবতেই আনমনে মুচকি হাসলো শেরিশ।
শেরিশ মনে মনে ভেবে নিল এত বছর সে ভালোবাসার কথা সে অহমিকে বলতে পারেনি, সে ভালোবাসার কথা সে বলে দেবে, অহমির সাথে দেখা করবে। শেরিশ কথাটা ভেবে রেডি হয়ে নিল, সাথে ফোনটা হাতে নিয়ে নিল। সেখানে নীরার নম্বর আছে, নিশ্চয়ই নীরার সাথে কন্ট্যাক্ট করলে নিশ্চিত অহমির সাথে দেখা করা যাবে। ভাবতে আনমনে মুচকে আসলো শেরিশ আর বেরিয়ে পড়লো ওর শুভাকাঙ্ক্ষীর গন্তব্যে। কেবিনে চোখ বন্ধ করে শুয়ে আছে অহমি, পাশেই নীরা অহমির হাত ধরে বসে আছে আর পাশে দাঁড়িয়ে ঈশা। নীরা, আই থিঙ্ক উনি এখন বেটার আছে, আমি আসছি, ওনার খেয়াল রাখিস, আমি আসি, আমার নার্সিং ডিউটি আছে বলেই মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল ঈশা। নীরা মুচকি হেসে ঈশাকে বাই জানালো। ঈশা না থাকলে আজ হয়তো অহমিকে হসপিটালে আনা যেত না। ডক্টর বলেছে মুখে প্রচণ্ড আঘাত করায় নাকের বাঁশি ফেটে ব্লিডিং হচ্ছিল, সাথে ঠোঁটও ফেটে গিয়েছিল, সেটা স্বাভাবিক ব্যাপার। আর সারাদিন কিছু না খাওয়ায় অজ্ঞান হয়ে যায় অহমি, সাথে প্রচণ্ড ঠান্ডার কারণে ওর শরীর ঠান্ডা হয়ে যায়। ডক্টরের কথা শুনে স্বস্তি নিঃশ্বাস পেল নীরা। অহমির সেরকম কিছু হয়নি, এটাই অনেক। নীরা অহমির হাত ছেড়ে জানালার কাছে গেল। ওরা অনেক উঁচু বিল্ডিংয়ের একটি কক্ষে আছে। নীরা দৃষ্টি ভেদ করে জানালার বাইরে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মুহূর্তেই নীরার মনে পড়ে গেল তখনকার ওখানে পড়ে থাকা দুটো নিথর দেহের কথা। আচ্ছা, ঈশা আসার সময় কি একবারও ওই বডিগুলো দেখেনি? এইরকম কথাবার্তা মনের মধ্যে উকি দিচ্ছে নীরা। নীরার ভাবনার মাঝে ফোন বেজে ওঠে নীরা হঠাৎ ফোনের শব্দে কেঁপে ওঠে, হন্তদন্ত হতে ব্যাগ থেকে ফোন বের করে দেখে ফোনের স্ক্রিনে শেষ নামটা ভাসমান। নীরা গভীর নিঃশ্বাস নিয়ে কলটা রিসিভ করলো। কল রিসিভ করতে পিপাসু এক কণ্ঠ শুনতে পেল নীরা। হ্যালো নীরা, আমি শেরিশ বলছি। ওহো, মানে অহমি কোথায়? পিপাসু কণ্ঠে। নীরা গভীর নিঃশ্বাস ফেললো পুনরায়, এরপর বলে উঠল, এই ঠিকানায় চলে আসুন, অহমি ম্যামকে দেখতে পারবেন, বলে কল কেটে দিল নীরা। কল কাটতে আবারও ফোন বেজে উঠল নীরা, কিন্তু ফোনের স্ক্রিনে আননোন একটা নাম্বার দেখে ভ্রুকুচকে উঠল তার। কলটা রিসিভ করলো, এরপর ভ্রুকুচকে বলে উঠল, কে কে বলছেন? ভ্রুকুচকে ওপাশ থাকা লোকটা চুপ থেকে কিছুক্ষণ পর বলে উঠল, আমি বলছি নীরু, সোহাগ। মোহনীয় কণ্ঠে কথাটা শুনে এক দমকা বাতাস বয়ে গেল নীরার শরীরে। শরীরে কাঁটা দিয়ে উঠেছে তার কাঁপা কাঁপা পাপড়িতে। সেদিক তাকিয়ে একটা ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজে নিল, এরপর কাঁপা কাঁপা গলায় বলে উঠল, সোহাগ তুমি? কাঁপা কাঁপা গলায় ওপাশ থেকে কান্নার শব্দ আসতে লাগলো। সোহাগ কাঁদছে, ভয়ে নীরার বাকশক্তি হারানোর মতো। 5 বছর পর হঠাৎ সোহাগ কল দিয়ে এভাবে আচমকা পাগলের মতো কাঁদছে। আমায় ক্ষমা করে দাও নীরা, আমি জানি গত 5 বছর ধরে আমার জন্য তোমাকে অনেক কিছু আমলে নিতে হয়েছে, এমনকি আমার জন্য রীতিও কষ্ট পেয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি নীরু, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি আসছি, আর মাত্র 2 ঘন্টা বাকি, এরপর তোমার রীতিকে আর কখনো একলা চলতে দেবো না। প্লিজ নীরু, তুমি আমায় ক্ষমা করে দাও। কান্নারত গলায় নীরা বাকশক্তি হারিয়ে ফেলেছে, কান্নাগুলো দলা পাকিয়ে বসে আছে গলায়, যেন তারা বেরই হতে চায় না আর ভেতরেও থাকতে চায় না। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।